আবারও ভারতীয় সেনাপ্রধান আলটিমেটাম দিলেন ডক্টর ইউনূস সরকার ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে। বন্ধুরা বুঝতেই পারছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, দয়া করে কেউ স্কিপ করবেন না। ভারতীয় সেনাপ্রধান ডক্টর ইউনূস ও সেনাপ্রধানকে আলটিমেটাম দিচ্ছে, এই বিষয় নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরবো। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন কি কারণে ভারতীয় সেনাপ্রধান ডক্টর ইউনূস ও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে আলটিমেটাম দিচ্ছেন, তা জানলে আপনি ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। ক্ষমতা গ্রহণের পরপরই ভারতের প্রধানমন্ত্রী মোদির সাথে একটু কথা হয়েছিল ডক্টর ইউনূসের, ওই শেষ। এরপর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতের গণমাধ্যম যে পরিমাণ মিথ্যাচার অপপ্রচার করেছে, ইভেন তাদের দেশের পুরানা ভিডিও টিডিও ছড়াইয়া এই দেশে সংখ্যালঘু নির্যাতন ইস্যুটাকে ইন্টারন্যাশনালি ভাইব্রেট করেছে, এটা কিন্তু বাস্তব। এমনকি বিষয়টা এমন এক পর্যায়ে গেছে যে আগামী 25শে মার্চ মার্কিন পার্লামেন্টে কংগ্রেসে বাংলাদেশের বিরুদ্ধে এক ধরনের শুনানি হতে যাচ্ছে। এই যখন অবস্থা, ভারত কিন্তু এখনো খেলছে। তবে আমরা দেখছি ভারতের গণমাধ্যম রাজনৈতিক নেতাদের বক্তব্য দিয়ে বলছে যে বাংলাদেশের সাথে সুসম্পর্ক চায়। অপরদিকে ভারতের যিনি সেনাপ্রধান আছেন, এর আগে একটা বক্তব্য দিয়ে সব কিন্তু আউলাই দিছিলেন, আজকে আরেক বক্তব্য দিয়েছেন। এই বক্তব্যকে কেউ কেউ দেখছে ইউনূস সরকারকে পতনের জন্যই একটা পরিবেশ তৈরি করছে ভারত। আর এই কাজটা কে করবে? কোথাও না কোথাও এদেশের রাজনৈতিক দলগুলাই করবে। কেন? এবার আসেন, ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী গতকালকে একটা বক্তব্য দিয়েছেন, আবার বাংলাদেশ নিয়ে তোলপাড় শুরু হয়েছে। বাংলাদেশের সাথে এই যে একটা দুর্বিষহ বা ধরেন একটা খারাপ সম্পর্ক চলছে, এইটার অবনতি কবে ঘটবে? ভারতীয় সেনাপ্রধানের বক্তব্য, বাংলাদেশের যদি সরকার বদলালেই দিল্লির সাথে ঢাকার সম্পর্কের পরিবর্তন আসতে পারে। প্রশ্ন হচ্ছে, তিনি কি রাজনীতিবিদ বা তিনি কি ভারতকে চালান? আর দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে তার কি কথা বলার কোনো অধিকার আছে? হয়তো তিনি বাংলাদেশ আর্মির সাথে ভারতের আর্মির সম্পর্ক, দ্বিপাক্ষিক কৌশল এগুলো নিয়ে কথা বলতে পারেন, কিন্তু বাংলাদেশের সরকার কি পরিবর্তন হবে নাকি না হবে, হইলে কি হবে না হইলে কি হবে, তো মোদি আর তার যে আমলারা আছে, মন্ত্রীরা আছে, রাজনৈতিক নেতারা আছে, তারা তাহলে কি করে? তারা কি ভারতীয় সেনাপ্রধানকে দিয়ে বলায়? আমাদের আলোচনাটা এই জায়গায় না, ঠিক এখন যে অংশ থেকে শুরু করছি ওই জায়গায়। সেই সঙ্গে তিনি বলছেন যে বাংলাদেশ এবং ভারতের সামরিক বাহিনীর মধ্যে সামরিক সম্পর্ক খুবই শক্তিশালী, ভালো। এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস আরো কয়েকজন তারা আবার একটি ইস্যু বানায় যে এটা কেন হবে। এই ধরনের বক্তব্য ওনারা মাঝে মাঝে একটু আলোচনায় নিয়ে আসে, মানে আমাদের সেনাপ্রধানকে। ইভেন তিনি বলছেন দুই দেশের সামরিক বাহিনী নিয়মিতভাবে নোট বিনিময় করে থাকে। আর দিল্লিতে ইন্ডিয়া টুডে কনক্লেভ নামক এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেছেন। ইভেন পাকিস্তান ও চীনের মধ্যে যে সম্পর্ক কেমিস্ট্রি হচ্ছে, এটা নিয়ে দিয়েছেন আরেক বিস্ফোরক বক্তব্য। তার বক্তব্য, চীন এবং পাকিস্তানের মধ্যে উচ্চমাত্রার যোগসাজশ আছে এবং এটা তাদেরকে মেনে নিতে হবে। এমনকি তার বক্তব্য যে আগামী দিনে চীন পাকিস্তান একজোট হইয়া ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে, আর সেই রকম প্রস্তুতি নাকি চীন এবং পাকিস্তান নিচ্ছেন। আর এই জন্য তিনি দেশের জনগণকে পাশাপাশি সবকিছুকে সতর্ক করেছেন। তার বক্তব্য, বাংলাদেশ ইস্যু নিয়েও যে পাকিস্তানের সাথে বাংলাদেশের যে ঘনিষ্ঠ সম্পর্ক, এটা উদ্বেগজনক। সন্ত্রাসবাদের কেন্দ্রস্থলে একটি দেশ রয়েছে, সেই দেশের সঙ্গে আমাদের প্রতিবেশী যে কোনো দেশের গভীর সম্পর্কের ব্যাপারে আমরা উদ্বিগ্ন। আমার চিন্তিত হওয়া উচিত, কারণ সন্ত্রাসবাদের পথটি সেই দেশ থেকেও ব্যবহার করা হতে পারে, এটি আমার প্রধান উদ্বেগ। মানে তার বক্তব্য যে আপনার বাংলাদেশকে ব্যবহার করে পাকিস্তান ভারতে যে কোনো ধরনের
সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটাইলেও ঘটাইতে পারে। আর সেই জন্য বর্তমান যে পরিস্থিতি, এটার পরিবর্তন হবে শুধুমাত্র যদি ডক্টর ইউনূসের সরকার, এই সরকার বিদায় হয়, রাজনৈতিক সরকার আসে, তাহলে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক ভালো হবে। আপনি কি মনে করেন, যে আদৌ হবে নাকি হবে না? অবশেষে প্রমাণিত হলো বাংলাদেশের রাজনীতি নিয়ে সাংবাদিক ইলিয়াস পিনাকি ভট্টাচার্য জনগণের কাছে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় ফিগারদের মধ্যে অন্যতম। জনগণের তাদের প্রতি ব্যাপক ইন্টারেস্ট এবং আগ্রহ রয়েছে। তারা সঠিক পথে আছে, এটা প্রমাণিত হলো। দর্শক, নানান জনের নানান মত, বিশেষ করে সেনাবাহিনী নিয়ে সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য, স্পেশালি পিনাকি ভট্টাচার্য যে কথাগুলো বলেন, সেনাবাহিনী কতিপয় কর্মকর্তাকে যেভাবে দোষী সাব্যস্ত করেন, এটা বিএনপিও মানতে পারছে না। বিএনপিও এখন সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পক্ষে। ডক্টর ইউনূসকে তুচ্ছতাচ্ছিল্য করেন বা হুমকি ধামকি দেন, ধমক দেন, তাতে বিএনপি ধমক খেলেও সমস্যা নেই। তারা ওই ভারত সেনাবাহিনী এবং সেনাপ্রধান এবং বিএনপি এখন এক লাইনে আছে। যে যাই বলুক, একটা ঘটনা ঘটেছে, চমৎকার ঘটনা, যে ঘটনা প্রমাণ করে যে না, সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি ভট্টাচার্য সঠিক পথে আছে। আচ্ছা, একটা সহজ বিষয়, যে আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রুকে এখন বাংলাদেশে প্রফেসর ইউনূস, এই সরকার। তার এই সরকারকে অবৈধ সরকার বলে, জঙ্গিবাদী সরকার বলে, দখলদার সরকার বলে। এখন আওয়ামী লীগ যদি হঠাৎ করে এই সরকারকে সমর্থন করে যে না, এই সরকার ঠিক আছে, আমরা আস্থা রাখি, তাহলে আপনারা কি মনে করবেন? যে ঘটনা ঘটে গেছে, এই সরকারকে ভারত ম্যানেজ করে ফেলেছে। ডক্টর ইউনূস ভারতের সাথে কোনো গোপন চুক্তি করে ফেলেছেন, তিনি আওয়ামী লীগকে রিপ্যাট্রিয়েট করতে চান। এটা তো যে কেউ বুঝে। এর মানে আওয়ামী লীগ যে জিনিসটা সমর্থন করবে ওইটা খারাপ, এটা বুঝতে রাজনীতি বিশ্লেষক হওয়ার দরকার হয় না। আওয়ামী লীগ যে জিনিসটা চাইবে বুঝতে হবে যে ওইটাই দেশের জন্য ক্ষতিকর, ওইটাই আওয়ামী লীগের জন্য ভালো, ওইটা ভারতের জন্য ভালো। আওয়ামী লীগ যা চাইবে সেটা দেশের জন্য মঙ্গলজনক হতে পারে না, তার মধ্যে ভেজাল আছে। তো দর্শক, আওয়ামী লীগের একটা নিউজ, আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজের একটা নিউজ দেখেন, এটা একটু বিশ্লেষণ করি। এখান থেকেই বুঝবেন যে ইলিয়াস এবং পিনাকি সঠিক পথে আছে। পিনাকি ইলিয়াসের আওয়ামী লীগের ফেসবুক পেজ প্রচার করছে, পিনাকি ইলিয়াসের কিছু ভুয়া সোর্স থেকে সেনাবাহিনী নিয়ে গুজব ছড়ানো হচ্ছে, সেখানে আওয়ামী লীগের নাম ব্যবহার করা হচ্ছে। এমনভাবে তারা এই কাজ করছে যাতে মনে হয় আওয়ামী লীগ থেকেই সেনাবাহিনী নিয়ে গুজবের উৎপত্তি। দেখেন, এর মানে কি? সেনাবাহিনী সম্পর্কে গুজব ছড়ানো হচ্ছে, সেনাপ্রধান ভালো, যা বলছে সব ঠিক। সেনাপ্রধানের উপরেই আওয়ামী লীগের এখন আস্থা। আওয়ামী লীগ চায় সেনাবাহিনী প্রধান পাওয়ার টেক ওভার করুক। আর এই ব্যাপারে জনগণকে সতর্ক করছে পিনাকি ইলিয়াস। অতএব আওয়ামী লীগ যেহেতু সেনাপ্রধানের পক্ষ নিচ্ছে বা পিনাকি ভট্টাচার্য এদের বক্তব্যে গুজব বলছে, তাহলে আপনি নিশ্চিত থাকেন যে পিনাকি ইলিয়াস যা বলছে এটা ঠিক আছে। দেখেন, আওয়ামী লীগ এখন বিএনপির বিরুদ্ধে কিছু বলে না। এর মানে কি? আওয়ামী লীগের স্বার্থে, ভারতের স্বার্থে এখন বিএনপিকে দরকার। তা আওয়ামী লীগ ভারত যাদেরকে দেখতে পারে না তারাই এখন সঠিক পথে আছে। আওয়ামী লীগ ভারত কাদেরকে দেখতে পারে না? জামাত শিবিরকে দেখতে পারে না। আওয়ামী লীগ ভারত দেখতে পারে না পিনাকি ইলিয়াসকে। এর মানে তারা সঠিক পথে আছে। এটা বুঝতে সায়েন্টিস্টটাও দরকার নেই, সহজ সমীকরণ। মূলত পিনাকি ইলিয়াস এবং তার কিছু ভুয়া সোর্স সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করে দেশে আরেকটি অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করতে চায়, যাতে তাদের মব বাহিনী দীর্ঘ সময় দেশে রাজত্ব করতে পারে। তাদের এই চক্রান্তে পা দেবেন না। যাই হোক, আওয়ামী লীগের আহ্বানে তার কোনো বেরোনে। কিন্তু দেখেন, পিনাকি ইলিয়াস এরা নাকি সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করতেছে। আচ্ছা, সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি করা মানে কি? সেনাবাহিনীতে বিষয়টা কি এরকম যে সেনাবাহিনী এখন ক্ষমতায় আছে, সেনাবাহিনী অস্থিরতা তৈরি করে সেই ক্ষমতা থেকে নামিয়ে দিতেছে একটা অংশ, এরকম না। তাহলে সেনাবাহিনীতে অস্থিরতা তৈরি, এর অর্থটা কি? এর অর্থটা হচ্ছে যে আওয়ামী লীগ এইভাবে, বর্তমান সেনাবাহিনী যেভাবে আছে আওয়ামী লীগ এইটাই চায়, এটা থাকলেই আওয়ামী লীগ খুশি। কিন্তু পিনাকি ইলিয়াস সেটা চান না। তারা চান সেনাবাহিনীতে সংস্কার হোক, দেশপ্রেমিককে দায়িত্বে আসুক, আওয়ামী লীগ স্পেন্সার ভারতের দালালদেরকে বের করে দেওয়া হোক।
কিন্তু সেই সংস্কারকেই বলছে অস্থিরতা। সে অস্থিরতা নাকি সৃষ্টি করতে চাচ্ছেন পিনাকি ইলিয়াস। পিনাকি ইলিয়াস বিশেষ বিশেষ কর্মকর্তার বিরুদ্ধেও বলেন যে অমুকে এই অপরাধ করেছিল, অমুকে এইভাবে আওয়ামী লীগের দালাল, ভারতের দালাল। মানে তাদেরকে সরিয়ে দিলে এটা আওয়ামী লীগের জন্য সমস্যা, আর এটাকেই বলছে ভুয়া সোর্স ব্যবহার করে অস্থিরতা তৈরি করতে চায়। তো পিনাকি ইলিয়াস যে সঠিক পথে আছে বুঝতে আর কোনো অসুবিধা থাকার কথা নয়। আর এটাকে বলছে চক্রান্ত। এর মানে সেনাবাহিনীতে কিছু সংস্কার হলে, হাসিনা যে সেট দিয়ে গেছে এটা সংস্কার হলে সেটা নাকি চক্রান্ত না। সংস্কার হতেই হবে, সব জায়গায় সংস্কার হতে হবে, সেনাবাহিনীতে সংস্কার হতে হবে। দেশপ্রেমিক যারা তারাই দায়িত্বে থাকবে, জনগণের পক্ষে থাকতে হবে। ভারতের দালালি করা যাবে না, আওয়ামী লীগের দালালি করা যায় না। আওয়ামী লীগকে রিপেট্রিয়েট করার কোনো চেষ্টা করে সেনাবাহিনীতে কোনো দায়িত্ব নিলে জনগণ এটা মানবে না। সর্বসাধারণের কাছে অনুরোধ, সেনাবাহিনী নিয়ে কোনো গুজবে কেউ কান দিবেন না। এর মানে কি সেনাবাহিনী ফেরেস্তা, এভাবেই থাক, এটা তো চাইবেই। ওয়াকারুজ্জামানকে আওয়ামী লীগ নিয়োগ দিয়েছে হাসিনার আত্মীয়। তবে হ্যাঁ, ওয়াকারুজ্জামানের অবদান আছে হাসিনাকে সরাতে, কিন্তু আওয়ামী লীগের কি করার? হাসিনাকে লাথি দিলেও সে ওয়াকারুজ্জামানের হাতে পায়ে ধরেও যদি কিছু পায়, আবার এটাই তো আওয়ামী লীগের লাভ। অতএব ওয়াকারুজ্জামান হাসিনাকে সরালেও সে ওয়াকারুজ্জামানের উপরে আস্থা রাখার কথা। এই জন্যে এই সেনাবাহিনীর প্রধান সম্পর্কে পিনাকি ইলিয়াস যা বলছেন এগুলো অস্বীকার করার চেষ্টা করছে আওয়ামী লীগ। কোনো গুজব ছড়াবেন না। আওয়ামী লীগ নাম ব্যবহার করে কেউ গুজব ছড়ালে সরাসরি ইমেইল করুন এই ঠিকানায়। বাবা, আমরা মনে করি দেশে ধর্ষণ, নারী নির্যাতন এবং নিরাপত্তাহীনতা থেকে জনগণ দৃষ্টি সরাতে সন্ধ্যার পর থেকে পরিকল্পিতভাবে এই গুজব ছড়ানো হয়েছে। আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থক অনলাইন মুক্তিযুদ্ধের পক্ষ থেকে দিন রাত কাজ করা অ্যাক্টিভিস্ট, ওই মুক্তিযুদ্ধের এসব কথা বললে তো লাভ নাই, ওগুলোর কোনো ভ্যালু নেই। সেনাবাহিনী নিয়ে গুজবকে না বলুন, গুজব না, কোনো গুজব না। সেনাবাহিনী আমাদের সম্পদ, সেনাবাহিনী আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করবে, সেনাবাহিনী আমাদের গৌরবোজ্জ্বল ইতিহাসের অংশ। আমাদের সৈনিক ভাইরা, আমাদের দেশপ্রেমিক অফিসাররাই জুলাই অভ্যুত্থানে ভূমিকা পালন করেছে। কিন্তু হাসিনার লোকও বড় বড় দায়িত্বে আছে, এটাও তো আমাদের মনে রাখতে হবে। এদেরকে তো সরাতে হবে। এই জন্য পিনাকি ইলিয়াসের এই অ্যাক্টিভিজম সঠিক, তাদের সতর্কবার্তা সঠিক। গুজব কেন হবে? ভলকার তুর্কের সাক্ষাৎকার দেখেছেন না? সেনাবাহিনীকে সতর্ক করেছিল। এছাড়া জাতিসংঘের মানবাধিকার কমিশনের ফ্যাক্ট ফাইন্ডিংস মিশনের যে দীর্ঘ প্রতিবেদন, সেই প্রতিবেদনও বিষয়টা স্পষ্ট উঠে এসেছে। সেনাবাহিনী কোন কোন জায়গায় গুলি করেছিল, সেনাবাহিনীর অস্ত্র ব্যবহার করে কিভাবে কিভাবে মানুষকে হত্যা করা হয়েছে, একটা দুইটা না, অনেকগুলো অভিযোগ। সেনাবাহিনী কিভাবে হাসিনাকে রক্ষা করতেছে। শেষের দিকে এসে জাতিসংঘের চাপে এবং দেশপ্রেমিক অফিসারদের চাপে সেনাপ্রধান পিছু উঠতে বাধ্য হয়েছেন। কিন্তু জনগণের উপর গুলি তো করেছেন, এটা তো আমরা দেখেছি, এটা তো আর ইতিহাসে পড়িনি, আমরা দেখেছি সেনাবাহিনী কি করেছে। অতএব দর্শক, সেনাবাহিনীকে সংস্কার করতে হবে। ওয়াকারুজ্জামান যদি জনগণের পক্ষে থাকেন, ওয়েলকাম, কোনো সমস্যা নেই। কিন্তু মনে রাখতে হবে যে ইলিয়াস পিনাকি দেশের ভালো চান। তা আওয়ামী লীগ এটা সহ্য করতে পারে না। তা আওয়ামী লীগ ইলিয়াস পিনাকির বিরোধিতা করছে, এর অর্থ হচ্ছে তারা সঠিক পথে আছেন। এটাই একটা চমৎকার ঘটনা। ইলিয়াস পিনাকির জন্য এটা একটা হকের সার্টিফিকেট, আওয়ামী লীগের বিরোধিতা। অতএব আপনারা ইলিয়াস হোসাইনের ভিডিও দেখবেন, পিনাকি ভট্টাচার্যের ভিডিও তো আপনারা দেখেন, আরও দেখবেন, শেয়ার করবেন, মানুষকে শোনার সুযোগ করে দিবেন, এবং তাদের কাছ থেকে আমরা অনেক বেশি প্রত্যাশা করি। পিনাকি ভট্টাচার্য দেশে আসবেন, এটা চাই, সুস্থ হয়ে। তিনি রাজনীতিতে সময় দিবেন, রাজনীতি করবেন বা রাজনীতিবিদদের গাইড করবেন। তার অ্যাক্টিভিজম, তার যে পাওয়ার, তার কথা বলার যে শক্তি, তার একটা মিডিয়ার যে পাওয়ার, এটা বাংলাদেশে এখন একটা মন্ত্রণালয়ের পাওয়ারের চাইতেও বড় কিছু। আর তার মূল শক্তি হচ্ছে জনগণের শক্তি, জনগণের সাথে তার কানেক্টিভিটি। জনগণের উপর পিনাকি ভট্টাচার্যের বক্তব্যের এবং ইলিয়াসের বক্তব্যের তাসির, ইলিয়াস পিনাকি বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিতে পারেন। তো একটা সুন্দর বাংলাদেশ গড়তে, নতুন বাংলাদেশ গড়তে, সত্যিকার অর্থে একটা আদর্শ বাংলাদেশ গড়তে ইলিয়াস পিনাকিকে হয় সরকারে চাই, না হলে রাজনীতি। জুলাই মাস এবং আগস্ট মাসে কি পরিমাণ গণহত্যা শেখ হাসিনা চালিয়েছে সেটা গতকালকের একটি অডিও প্রকাশ পেয়েছে, সেটার দিকে নজর রাখলেই আপনারা বুঝতে পারবেন। বাংলাদেশে এত বর্বর, এত লোমহর্ষক, এত অন্যায়ভাবে
কোনো শাসক কোনোদিন কাউকে হত্যা করেছে তার নজির আমরা দেখতে পাইনি। আমরা হয়তো রাজনীতিতে কথাবার্তা বলতাম, একে অপরের সাথে মন্তব্য করে বলতাম যে শেখ হাসিনা এই গণহত্যার মূল মহানায়ক, কিন্তু অনেকেই ধারণা পোষণ করতেন যে আসলেই কি শেখ হাসিনা এই হত্যার নায়ক, নাকি তার দলের অন্য কেউ এগুলো করাচ্ছে। অনেকে মনে করতেন যে তার এভিডেন্সটা কোথায়। আমরা যে বারবার বলতাম যে হেলিকপ্টারের উপর থেকে গুলি করা হচ্ছে, তারপরে মানুষদেরকে বাসার ছাদের উপরে গুলি করা হচ্ছে, শিশুদেরকে মারা হচ্ছে, রাতের অন্ধকারে গুম করা হচ্ছে, খুন করা হচ্ছে, এগুলো বলতাম। কিন্তু অনেকের কাছেই প্রশ্ন থাকতো যে আসলে কি তাই হয়েছে, কিভাবে হয়েছে, কেন করেছে, শেখ হাসিনা কখন ঘোষণা দিয়েছে। মাত্র এই গতকালকের অডিওটা আপনারা নিশ্চয়ই অনলাইনে সার্চ দিয়ে জেনে নেবেন। তার সেই অডিও ফাঁস হয়েছে, সেখানে তিনি সরাসরি নির্দেশ দিচ্ছেন যে বাংলাদেশের যেখানে যারা আন্দোলন করছে তাদের উপরে গুলিবর্ষণ করার জন্য, এবং তিনি গুলিবর্ষণ করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি এক গোয়েন্দা কর্মকর্তার সাথে কথা বলছেন, সেই কথায় বলছেন যে আমার নির্দেশনা দেয়া আছে, র্যাবকে দেয়া আছে, পুলিশকে দেয়া আছে, বাহিনীগুলোকে দেয়া আছে, এভাবে চলতেই থাকবে। হেলিকপ্টার থেকে তোমরা গুলি করো, গুলি করার অনুমতি চাচ্ছে, বলছে অনুমতি আর লাগবে না, অনুমতি দেয়া হয়ে গিয়েছে। সর্ব অবস্থায় তিনি অনুমতি দিয়েছেন শুধু কাদেরকে, আমাদের দেশপ্রেমিক নাগরিকদেরকে হত্যা করার জন্য। তাহলে বাংলাদেশের আমরা যে বলেছি যে আমাদের আকাশ থেকে গুলিবর্ষণ করে মানুষদেরকে মারার যে নতুন কৌশল, এটা এই বাংলাদেশে একমাত্র এই শেখ হাসিনার কারণে এই নতুন আমাদেরকে দেখতে হলো, এবং সেটা এই জুলাই এবং আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত সংগঠিত হয়েছে। ভাবা যায় যে কত বড় নির্লজ্জ, কত বড় বেহায়া, কত বড় পৈশাচিক, যেটা ভাষায় প্রকাশ করার মতো ভাষা আমার জানা নেই, যে তার এই নির্দেশনায় এভাবে করে মানুষগুলোকে হত্যা করেছে আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, প্রশাসনের কর্মকর্তারা। হঠাৎ করেই বাংলাদেশে যে কোনো জায়গায় ছোটোখাটো যে কোনো ঘটনা ঘটলেই আমরা যারা একটু শেখ হাসিনার পূর্বের দিনের কথা একটু মনে করব, দেখবেন তখন আপনি সত্যিকার বুঝতে পারবেন যে এখন আপনি কেমন বাংলাদেশে আছেন, তখন আপনি কেমন বাংলাদেশে ছিলেন। জাহিলিয়াত তো একটা সংজ্ঞা থাকে, আমরা শুনেছি আয়ামি জাহিলিয়াতের কথা। সেই সময় মানুষদেরকে আস্তা জ্যান্ত কবর দেওয়া হতো, মহিলাদের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার করা হতো। সেই জাহিলিয়াতের সমস্ত জাহিলিয়াতকে উপেক্ষা করে ধর্ম আমাদের ইসলাম এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই কর্মময় জীবন, তার সুন্দর জীবন, তার চরিত্র, তার আদর্শের মাধ্যমে দেশে সেই সময়ের মক্কা নগরী সহ বিভিন্ন জায়গায় ধর্মপ্রচার হয়েছে। কিন্তু আমরা সেই আয়ামি জাহিলিয়াতের যদি কিঞ্চিত নিদর্শন সচক্ষে দেখতে চাই, সেটা হচ্ছে এই শেখ হাসিনার আমলটা। হতে পারে যে এটা তার চাইতে একেবারে সংজ্ঞায় মিলাতে পারবেন না, কিন্তু টেকনোলজির এই যুগে এই হেলিকপ্টার দিয়ে মানুষ হত্যা করা, গুম করা, খুন করা, শিশুদেরকে মেরে ফেলা, এটা কোনো আমলে হয়েছে বলে আমার কাছে ধারণা নেই। শেখ হাসিনা কি শুধুমাত্র আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্ত থেকে পৈশাচিক খারাপ মানুষ? শেখ হাসিনা মূলত তার শুরু থেকেই, আজ নয় অনেক আগ থেকেই তিনি এই ধরনের অপকর্মের সাথে সম্পৃক্ত। কারণ শেখ হাসিনা জানতো যে বাংলাদেশে জনগণ তাকে পছন্দ করে না, সে কারণে তিনি এই অস্ত্রের উপরে নির্ভর করতেন, সন্ত্রাসের উপরে নির্ভর করতেন, মানুষদের অধিকারকে বন্ধ করার জন্য তারা চেষ্টা চালিয়ে যেতেন, এবং শেখ হাসিনা সেই কাজটি যে কোনো মূল্যে তিনি বাস্তবায়ন করেছেন। শেখ হাসিনার ইতিহাস কখনোই ভালো ছিল না। এ বাংলাদেশে মানুষ হত্যা কি শুধু 24 সালে হয়েছে? এ বাংলাদেশে মানুষ হত্যা হয়েছে 24 সালে। শাহবাগের 13 সালে আন্দোলন করার মধ্য দিয়ে আলেম ওলামাদেরকে ফাঁসি দেওয়া, বিভিন্ন জায়গায় খুন করা, গুম করা, দেলোয়ার হোসেন সাঈদী সাহেবের মৃত্যুর রায়কে কেন্দ্র করে প্রায় 250 মানুষকে শেখ হাসিনার নির্দেশে হত্যা করা, 5ই মের শাপলা চত্বরে মানুষদেরকে
নির্বিচারে গুলি করে হত্যা করা, এরপরে মোদি বিরোধী আন্দোলনের সময় কওমি মাদ্রাসার আলেমদেরকে হত্যা করা। তাহলে সারা বাংলাদেশে আপনি যদি চিত্রগুলো একটু দেখেন, এই শেখ হাসিনা শুধুমাত্র 24ই হত্যা করে নাই। এবং আমি গতকালকের একটি বিভিন্নভাবে আমি নিজে নিজে পড়ে একটি গবেষণা করে দেখলাম যে বাংলাদেশের কোনো শাসকই শেখ হাসিনার মতো বর্বর ছিল না। এবং বিশেষ করে আমি যদি কম্পেয়ার করি উইথ খালেদা জিয়া, খালেদা জিয়ার ইতিহাসে আপনি একটা গণহত্যা কিংবা হত্যার কোনো নিদর্শন জাতির কাছে প্রকাশ করতে পারবেন না। কোনো নিদর্শন নাই যে তিনি ক্ষমতায় থাকার জন্য কাউকে মেরে পিটিয়ে হত্যা করে তারপরে থেকেছে। এই গণহত্যার সকল রিপোর্ট কিন্তু শেখ হাসিনার কাঁধেই লেগেছে, একটা দুইটা গণহত্যা নয়। এরকম প্রতিনিয়ত তিনি গত 16 বছর পর্যন্ত গণহত্যা করেছেন, মানুষ মেরেছেন, এবং এটাই ছিল তার একটা কৌশল ক্ষমতায় থাকার জন্য। তিনি একবার যখন মেরেছেন, মারার পরে তিনি অনুভব করছেন যে ভালোই তো, এভাবেই আমাকে মেরে মেরে ক্ষমতায় থাকতে হবে, আর তিনি তাই এইভাবে মেরে মেরেই ক্ষমতায় থেকেছেন। আজকে আমার নিজে যখন এই অডিওটা শুনতেছিলাম, আমি নিজেও হতভম্ব হয়ে যাচ্ছিলাম যে একজন নেত্রী কি করে তার প্রশাসনিক কর্মকর্তাদেরকে এইভাবে নির্দেশনা দেয় যে গুলি করো, মেরে ফেলো, হত্যা করো, গুম করো, খুন করো, হেলিকপ্টারের উপর থেকে গুলি করো। সকল নির্দেশনা দেওয়া আছে, যেগুলারে পাও সবগুলোকে ধরে বেঁধে গ্রেপ্তার করে ফেলো, অ্যারেস্ট করে ফেলো, অ্যাটাক করে ফেলো। এই ভাষা, এই শব্দচয়ন আমরা তাদের কাছ থেকে শুনেছি যাদেরকে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে বাংলাদেশের অবৈধ পথে তারা আমাদের উপরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল। প্রিয় বন্ধুরা আমার, এই সোনার বাংলাদেশকে মূলত ধ্বংস করে গিয়েছে শেখ হাসিনা। এখন এই সোনার বাংলাদেশ গড়তে হলে যে সময়ের প্রয়োজন, সেই সময়টা এখনো হয়নি বলে মনে হচ্ছে। এত ঝঞ্ঝাল, এত হত্যা, এত জুলুম, এত অত্যাচার, এর রেশ, এর ট্রেনিং, ধ্বংস হতে যে সময় দরকার, সেটা এখনো বাংলাদেশে মনে হয় হয়নি। কারণ এখনো তার এই সকল অপকর্মের কিঞ্চিত হলেও বাংলাদেশে থেকে গিয়েছে। এই থাকা সকল জায়গাগুলো যদি আপনাকে ধ্বংস করতে হয়, শেষ করে দিতে হয়, তাহলে আপনাকে একটি সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য ঐক্যবদ্ধ জাতি গোষ্ঠীর প্রয়াস, প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। যদি আপনারা সেটা না পারেন, তাহলে এই ফেসিবাদের, শেখ হাসিনার সকল অন্যায় অত্যাচারগুলো আমাদের উপরে আবার চেপে বসবে, এবং তাদের সেই সকল অন্যায় অত্যাচারের কারণে দেশটাকে আর ভালোভাবে গঠন করা যাবে না। প্রিয় বন্ধুরা আমার, সে কারণে আমি সবসময় বলি, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গঠনতন্ত্রে আর যাই হোক, মানুষের মূল্য নেই, গণতন্ত্রের মূল্য নেই, জীবনের মূল্য নেই। তাদের গঠনতন্ত্র, গণতন্ত্র একটা জিনিসের মূল্য আছে, সেটা হচ্ছে অন্যায়ভাবে যে যতটুকু পারো কামাই করো, যে যেভাবে পারে জীবন গঠন করো, অন্যায়ের মধ্য থেকেই জীবনকে অতিবাহিত করো। আমরা সেই সকল অন্যায় অত্যাচার থেকে বাঁচতে চাই, জাতিকে বাঁচাতে চাই। আসুন আমরা অভ্যুত্থানের প্রায় 7 মাস পর গত 28 ফেব্রুয়ারি ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশ করেছে। আত্মপ্রকাশের আগে থেকেই, ইনফ্যাক্ট দল গঠন প্রক্রিয়ার শুরু থেকেই তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রস্তুতি নিতে শুরু করেছে। দল গঠন প্রক্রিয়ায় বিভিন্ন দলের সাথে একীভূত হওয়ার ব্যাপারে তাদের আলোচনা হয়েছে। কোনো দলের সাথে জোটবদ্ধ নির্বাচনের ব্যাপারে আলোচনা হয়েছে। এমনকি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল বিএনপির সাথেও তারা নির্বাচনী জোটের ব্যাপারে আলোচনা করেছে। আসন ভাগাভাগির শর্তে তাদের মধ্যে আলোচনা বেশ কিছুটা এগিয়েছে, তবে এখনও কোনো সিদ্ধান্তে তারা পৌঁছাতে পারেনি। এরই মধ্যে তারা দল গঠন করেছে, এবং আমরা জানি বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি পরস্পর বিরোধী একটা অবস্থানে রয়েছে। তবে তাদের মধ্যে আলোচনাটা রয়েছে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কোনো নির্বাচনী জোট গঠন করা যায় কিনা, সে আলোচনায় আসবো। তার আগে কোন দলগুলোর সাথে কি প্রক্রিয়া তাদের আলোচনা হয়েছে
বিএনপি ছাড়া সেই জায়গাগুলো একটু দেখি। বিভিন্ন গণমাধ্যম থেকে যে তথ্যগুলো আমাদের সামনে আসছে তাতে আমরা দেখেছি জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের আগে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এবি পার্টি এবং আন্দালিব রহমান পার্থের নেতৃত্বাধীন বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির সাথে জোট গঠনের একটা আলোচনা ছিল। এমনকি একীভূতকরণ নিয়েও তাদের আলোচনা হয়েছে। তবে নির্বাচনী জোটের ব্যাপারে তাদের আলোচনা চলমান রয়েছে। এর বাইরে গণসংহতি আন্দোলন এবং রাষ্ট্র সংস্কার আন্দোলনের বেশ কয়েকজন নেতা ছাত্রদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এবং ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদে যুক্ত হয়েছেন এবং তারা বেশ গুরুত্বপূর্ণ পদে রয়েছেন এবং এই দলগুলোর সাথেও জোট গঠনের একটা আলোচনা চলমান ছিল, এমন বিভিন্ন সময় রিপোর্ট প্রকাশিত হয়েছে। নুরুল হক নূরের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদের সাথেও জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আলোচনা হয়েছে। বেশ খানিকটা এগিয়ে ছিল সেই আলোচনা, কিন্তু শীর্ষ পদ নিয়ে তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারেনি এবং এ কারণে শেষ পর্যন্ত গণ অধিকার পরিষদ এবং নতুন রাজনৈতিক দল একীভূত হয়নি, এমন রিপোর্ট বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। নুরুল হক নূর এবং দলের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতা নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিতে পারেন এমন আলোচনাও শোনা গিয়েছিল, তবে সেটা শেষ পর্যন্ত হয়নি। ছাত্রদের দল গঠন প্রক্রিয়ায় জামায়াত ইসলামী পরোক্ষভাবে সহযোগিতা করেছে এই আলোচনা রাজনৈতিক মহলে রয়েছে। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ গুরুত্বপূর্ণ কিছু পদে সাবেক শিবিরের নেতারা ছিলেন, তবে শেষ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির গুরুত্বপূর্ণ পদগুলোতে সাবেক শিবির নেতারা অনুপস্থিত। এই জায়গা নিয়ে তাদের মধ্যে একটা দ্বন্দ্ব শুরু হয়েছিল এবং সেই দ্বন্দ্বের জেরেই সাবেক শিবির নেতারা নতুন রাজনৈতিক দলে যোগ দেননি। তবে এখনও জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের সাথে নতুন রাজনৈতিক দল এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক কমিটি এবং গণতান্ত্রিক ছাত্র সংসদের যোগাযোগ রয়েছে। এই আলোচনাটা রাজনৈতিক মহলে রয়েছে। ফলে শেষ পর্যন্ত জামায়াত ইসলামীও চাইবে ছাত্রদের এই নতুন রাজনৈতিক দলের সাথে নির্বাচনী জোট গঠন করতে। অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি এবং আত্মপ্রকাশের আগে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিএনপির সাথে পরস্পর বিরোধী অবস্থানে রয়েছে। কিন্তু এর মধ্যেই জাতীয় নাগরিক কমিটি, বিএনপি এবং গণমাধ্যমের বিভিন্ন সূত্রে জানা যাচ্ছে দল গঠন প্রক্রিয়ার শুরু থেকেই বিএনপির সাথে নির্বাচনী জোটের ব্যাপারে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিভিন্ন সময় আলোচনা করেছে। সিট ভাগাভাগির একটা আলোচনা হয়েছে, যেখানে ছাত্রদের দাবি ছিল 100-র বেশি আসন। বিএনপি শুরুতে 10টা আসনের বেশি ছেড়ে দিতে রাজি হয়নি, তবে তারা এখন 25 থেকে 30টি আসন ছেড়ে দিতে রাজি। এবং এই জায়গাতে যদি ছাত্রদের দাবির সাথে বিএনপি যদি একটা ঐক্যমতে পৌঁছায়, তবে সম্ভবত জাতীয় নাগরিক কমিটি এবং বিএনপির মধ্যে একটা নির্বাচনী জোট হতে পারে। জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতাদের অনেকেই জামাত ইসলামীর সাথে নির্বাচনী জোটে যেতে চান না, সেক্ষেত্রে তারা মধ্যপন্থী দল হিসেবে বিএনপির সাথে নির্বাচনী জোটে যেতে পারে। এখন প্রশ্ন হলো, যদি বিএনপির সাথে জাতীয় নাগরিক পার্টির নির্বাচনী জোট হয়, সেক্ষেত্রে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের ভূমিকা কী হবে? জামাত ইসলামে কি করবে? কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম, সেখানে মাস্টার্সের একজন শিক্ষার্থী, তিনি একজন রাজনৈতিক কর্মী, তার সাথে কথা হচ্ছিল। বলছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে শিবির যেভাবে তাদের আধিপত্য বিস্তার করেছে, তাতে কিছুদিন পরে যদি রাজু ভাস্কর্যে শিবির বিরোধী লাগাতার কোনো কর্মসূচি দেখা যায়, শিবিরের রাজনীতি নিষিদ্ধ চেয়েও যদি কোনো কর্মসূচি হয়, তাহলে আমরা ধরে নিতে পারি সেই কর্মসূচির আয়োজকও শিবির নিজেরাই। কারণ তারা চাইবে শিবির বিরোধী যারা আছে তাদেরকে কোনো না কোনো ফর্মে নিজেদের সাথে অ্যাকোমোডেট করতে। ফলে জামায়াত ইসলামীর আরেকটা স্ট্র্যাটেজি হতে পারে, যদি ছাত্রদের নতুন দল জাতীয় নাগরিক পার্টি বিএনপির সাথে নির্বাচনী জোট গঠন করে এবং নির্বাচনে জিতে তারা সরকার গঠন করে এবং বিরোধী পক্ষে যদি জামাত ইসলামী থাকে, সেক্ষেত্রে তারা নিজেদেরকে উইন উইন সিচুয়েশনে
চিন্তা করতে পারে, কারণ ছাত্রদের নতুন রাজনৈতিক দলে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের একটা ইনফ্লুয়েন্স রয়েছে। ফলে সেক্ষেত্রে তারা সরকারি দল এবং বিরোধী দল দুই জায়গাতেই ডমিনেট করার সুযোগ পাবে। ফলে এটাও জামাত ইসলামের একটা স্ট্র্যাটেজি হতে পারে। তবে জাতীয় নাগরিক পার্টি যেহেতু নিজেদের মধ্যপন্থী দল হিসেবে ঘোষণা করেছে, সেক্ষেত্রে জামাত ইসলামের চেয়ে বিএনপির সাথে নির্বাচনী জোট গঠন তাদের জন্য সুবিধাজনক এবং ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। জাতীয় নাগরিক পার্টি আত্মপ্রকাশের আগে থেকেই, ইনফ্যাক্ট দল গঠন প্রক্রিয়ার শুরু থেকেই বিএনপির সাথে নির্বাচনী জোট গঠনের বিষয়ে আলোচনা শুরু করেছে। ফলে আগামী দিনে তারা যদি আসনের ক্ষেত্রে ঐক্যমতে পৌঁছতে পারে, অর্থাৎ বিএনপি কতগুলো আসন ছেড়ে দেবে এবং জাতীয় নাগরিক পার্টি কতগুলো আসনে নির্বাচন করবে, সেই জায়গাতে যদি তারা ঐক্যমতে পৌঁছতে পারে, সেক্ষেত্রে আগামী দিনে জাতীয় নাগরিক পার্টি এবং বিএনপির মধ্যে নির্বাচনী জোট গঠন অসম্ভব কিছু নয় এবং নির্বাচন যত ঘনিয়ে আসবে ততই আমরা এই মেরুকরণগুলো দেখতে শুরু করব। আরও বেশি স্পষ্ট হবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে কিভাবে জোট গঠন হয় নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আজকে যে নিউজটি আপনারা দেখলেন এতক্ষণ, সেটা ছিল যে ভারতীয় সেনাপ্রধান কিন্তু বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসকে আলটিমেটাম দিচ্ছে, এমন একটি নিউজ। এই বিষয়টি আজকে আপনারা ইতিমধ্যে দেখলেন এবং নাইম ভাইয়ের যে বক্তব্যটি শুনলেন, এই বক্তব্যটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।